গল্পের নাম জ্ঞানচক্ষু, লিখেছেন আশাপূর্ণা দেবী। হ্যালো এভরিওয়ান, আমি জীবনেশা খাতুন। বাংলা সম্পর্কে যাবতীয় তথ্য আমি আমার এই চ্যানেলে পোস্ট করে থাকি। তার সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 ও 12-এর যাবতীয় গল্প কবিতার মূল বিষয়বস্তু একেবারে সংক্ষেপে আলোচনা করি। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি ক্লাস 10-এর গল্প জ্ঞানচক্ষু, যেটা লিখেছেন আশাপূর্ণা দেবী। আগে আমরা লেখক সম্পর্কে একটু জেনে নেব, তারপর আমরা গল্পের মূল বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আশাপূর্ণা দেবী জন্ম 1909 সালে কলকাতায়। বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন একজন বিখ্যাত কবি এবং সাহিত্যিক। তিনি নানা রকম গল্প, কবিতা, উপন্যাস আমাদের উপহার দিয়ে গেছেন। তার বিশেষত লেখাগুলো হলো নারী এবং মধ্যবিত্ত পুরুষদের জীবনকে কেন্দ্র করে। আজ আমরা তারই রচিত কুমকুম গল্প সংলগ্ন থেকে গৃহীত জ্ঞানচক্ষু এই গল্পটা নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া রয়েছে। আগে আমরা জানবো জ্ঞানচক্ষু মানে কি। জ্ঞানচক্ষু মানে অন্তর্দৃষ্টি বা জ্ঞানের রূপ দৃষ্টি, মানে একটা জ্ঞানের দৃষ্টি হয়েছে বা একটা জ্ঞান হওয়া আর কি, এটাকেই বলা হচ্ছে জ্ঞানচক্ষু। বোঝা গেল? আচ্ছা, এবার তোমাদের মনে হতে পারে যে কার জ্ঞানচক্ষু হলো। তো চলো গল্পের মধ্যে প্রবেশ করি। তো দেখো, এই গল্পে একটা প্রধান চরিত্র রয়েছে। সেই চরিত্রের নাম বা সেই ক্যারেক্টারের নাম হচ্ছে তপন। সেই ছেলেটা পড়ে 7ম শ্রেণীতে। তো তপন একজন ছেলে যে পড়ে 7ম শ্রেণীতে। তো তার জীবনের একটা হবি বা তার একটা ইচ্ছে আছে, সেটা হচ্ছে গল্পের বই পড়া। আর তপনের একটা মিসকনসেপশন ছিল, সেটা হচ্ছে লেখক মানে গল্প যারা লেখেন তারা এই জগতের মানুষ নয়। এটা তপন মনে মনে ভাবত। তপনের যে ছোট মাসি, সে ছিল তপনের থেকে মাত্র 8 বছরের বড়। তাই তপন যখন ছোটবেলায় মামার বাড়িতে যেত, তপনের যত দুঃখ, সুখ, আনন্দ সবকিছু তার মাসির সঙ্গে শেয়ার করত। একদিন তপনের ছোট মাসির বিয়ে হয়। তো বিয়েতে তপনের পরিবার যায়, সঙ্গে তপনও যায়। বিয়ে খেয়ে বেশ কয়েকটা দিন রয়ে যায়, কারণ তখন গরমের ছুটি পড়ে। তো যেহেতু গরমের ছুটিতে বিয়েটা হয়, তাই তপনের মা বলে সঙ্গে একটা হোম টাস্কের খাতা নিয়ে যেতে। তপনও আর না করেনি, তপন একটা হোম টাস্কের খাতা নিয়ে যায়। বিয়ে বাড়ি শেষ হয় এবং তারপর তপন জানতে পারে তার যিনি ছোট মেসো, যার সঙ্গে বেজায় ঘটাপটা করে তার মাসির বিবাহ হয়, সেই মেসো নাকি একজন লেখক, আর তার লেখা নাকি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়। এই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তার কারণ এতদিন তপন জানতো যে লেখক যারা হয় তারা এই জগতের মানুষ নয়, কিন্তু তপন একই দেখছে একজন লেখক যিনি সন্ধ্যা তারা পত্রিকায় যার লেখা ছাপা হয়, সে একজন মানুষ। এটা দেখে তপনের চোখ মার্বেল হয়ে যায়। তারপর তপন তার মেসোকে ফলো করতে থাকে এবং ঘুরে ঘুরে দেখতে থাকে। দেখে যে তার বাবার মতোই খাচ্ছে, ঘুমাচ্ছে, রাজনীতির কথা আলোচনা হচ্ছে, ঘুমাচ্ছে, সবকিছুই। তপন এগুলো যত দেখতে থাকে তত অবাক হতে থাকে। তারপর তপন ধীরে ধীরে তাকে দেখে একটা মনে মনে কল্পনা করতে থাকে। কি কল্পনা? কল্পনা হচ্ছে যে আমার মেসো, সে যদি একটা সাধারণ মানুষ হয়ে সে যদি লেখক হতে পারে, তাহলে আমি কেন নই? তো তপনের যেই ভাবা সেই কাজ। তো একদিন দুপুরবেলা গ্রীষ্মকালে তপন চলে যায় ছাদে তার সেই হোম টাস্কের খাতাটা নিয়ে গিয়ে সে বসে বসে একটা গোটা গল্প লিখে ফেলে। কি গল্প লেখে? তার জীবনে স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিন। তো প্রথম দিনের যেমন এক্সপিরিয়েন্স, সেটা ভাবতে ভাবতে তপন পুরো একটা গোটা গল্প লিখে ফেলে। তারপর তপন যখন সেই গল্পটা পড়ে এবং তপন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটা গল্প লিখে ফেলে। তারপর কি করে, তপন গল্পটা পড়ার পর সে নিজে মনে মনে ভাবতে থাকে যে সে সত্যিই একটা লেখক হয়ে উঠেছে, কারণ তার লেখা আর বাকি যে লেখকদের মতোই মনে হচ্ছে। তপন নিজে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং তপন নিয়ে যায় তার গল্পটা তার ছোট মাসির কাছে। ছোট মাসিকে গিয়ে দেখায় যে গল্পটা কেমন হয়েছে, গল্পটা নাকি সে লিখেছে। তো এই কথাটা শুনে তপনের মাসি সে কি করে, পড়তে থাকে, কিন্তু বেশি পড়েনি। 2-4 লাইন পড়ে একটু মুরব্বিদের মতো বলে, বাহ, বেশ তো, খুব সুন্দর লিখেছিস তো। তপনের এরই মধ্যে মনে হতে থাকে তার যে ছোট মাসি বিয়ের আগে ভালো ছিল, কিন্তু বিয়ের পর যেন একটা কেমন মুরব্বি ভাব চলে এসছে। মুরব্বি মানে কি?
মুরব্বি মানে হচ্ছে একটু বয়স্ক। দেখবে এটা মুসলিম সম্প্রদায়ে অনেক বেশি শোনা যায়। দেখবে যে একটু মানে যখন কোনো মানুষের একটু বয়স হয়ে যায় তাকে বলা হয় মুরব্বি মানুষ। মুরব্বি মানুষ হচ্ছে একটা বয়স্ক মানুষকে বলা হয় যে অনেক কিছু বোঝে। তো তপনের ছোটো মাসিকেও এখন তপনের ওই মুরব্বি মনে হয়, কারণ যেন একটু বড় বড় ভাব থাকে, এটাই মনে হচ্ছে। তো তপন যখন গল্পটা দেয় তার মাসি ঠিক সেই রকমই কাজ করে, মুরব্বিদের মতো 2-1 লাইন গল্পটা পড়েই তপনকে সাবাসি দিতে থাকে যে বাহ বেশ লিখেছিস তো। তারপরে আবার জিজ্ঞেস করে তুই কোথাও থেকে ঝেড়ে লিখছিস না তো, তুই কোথাও থেকে কারোর থেকে চুরি করে লিখছিস না তো। তখন তপন কিন্তু একটু রেগে যায়। তখন তার মাসি বলে ঠিক আছে বেশ, এটা তোর মেশোকে দেখাই, তিনি তো একজন লেখক, তাকে দেখাই, বুঝবেন গল্পটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তখন তপন লজ্জায় না বলতে থাকে, কারণ তপন ভাবে যে এত বড় একজন লেখকের কাছে আমার এই সামান্য কাঁচা হাতের লেখা দেব, যদি খারাপ হয় তখন কতটা লজ্জার কথা। তো তপন এইভাবে না বলতে থাকে, কিন্তু তপনের মনে মনে কোথাও একটা মনে হয় যে হ্যাঁ খাতাটা দেখাক। তার কারণ তপন মনে করেন রতনের মূল্য জোহরই চেনে। তাই তপন আর খুব একটা কিছু বাধা না দিয়ে তার মাসিকে পাঠিয়ে দেয়। মাসি এই গল্পটা নিয়ে গিয়ে দেখায় মেসোকে। তো মেসো পুরো গল্পটা পড়ে। তো তপনের একটু টেনশান হয়, কারণ জীবনের প্রথম গল্প, তাও আবার একটা বড় লেখকের কাছে আমি পড়াচ্ছি, এটা একটু ভেবে টেনশান হচ্ছে কেমন বলবে না বলবে। তো এই সময় তার ছোটো মেসো গল্পটা পড়ে শেষ করার পরে বলে তপন গল্পটা খুবই সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। তো প্রথম তপন মনে করে যে এটা হয়তো তার সঙ্গে ঠাট্টা করা হচ্ছে, কিন্তু যখন বলে না সত্যিই ভালো হয়েছে গল্পটা সত্যিই অনেক সুন্দর হয়েছে, কাঁচা হাতের লেখা তো জাস্ট একটু কারেকশন করে দিলেই হবে, কিন্তু গল্পটা সত্যিই খুব সুন্দর লিখেছে, তখন তপন মনে মনে অনেক খুশি হতে থাকে। তো তখন তার মাসি বলে যেহেতু গল্পটা ভালো হয়েছে তাই তুমি এক কাজ করো, তুমি ওটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দাও। আচ্ছা, এবার আমি বলি সন্ধ্যাতারা পত্রিকা কি। দেখো এখন তো অনেক রকম ম্যাগাজিন বেরিয়েছে, তখনও অনেক রকম ম্যাগাজিন ছিল, তার মধ্যে একটা ম্যাগাজিন বা পত্রিকা ছিল সন্ধ্যাতারা পত্রিকা, যেখানে লেখকরা গল্প কবিতা লিখতেন এবং সেই গল্প কবিতা ছাপানো হতো, আর সেই ম্যাগাজিন হাজার হাজার লাখ লাখ মানুষ পড়তেন। তাই তখন মনে করছে যে এত দামি একটা পত্রিকা আমার গল্প ছাপানো হবে, এটা ভেবেই তপনের আনন্দে কেমন একটা বুক ভরে উঠছে। আর যেই তপন এতদিন শুধুমাত্র গল্প পড়ে কাটিয়েছে, সে কিনা এখন সত্যি সত্যি একটা লেখক হয়ে উঠছে, এটা ভেবেই তপনের আনন্দ হচ্ছে। তো মেসো বলল আচ্ছা ঠিক আছে ছাপিয়ে দেব। তো কেটে গেল বেশ কয়েকটা দিন এবং গরমের ছুটি শেষ হয়, তপন বাড়ি ফেরে। এরই মধ্যে তপনের নানা নাম হয়ে যায়। কি নাম হয়ে যায়? কেউ তপনকে ঠাট্টা করে কবি বলে, কেউ আবার তপনকে ঠাট্টা করে সাহিত্যিক বলে, কেউ আবার কথাশিল্পী বলে। কিন্তু তপন সেই সব পাত্তা না দিয়ে নিজের কাজ করে যায়। কি কাজ? কাজটা হচ্ছে এরই মধ্যে তপন আরও 2খানা গল্প লিখে ফেলে। তা যেন গল্প লেখার নেশায় পেয়েছে, সারা দিন রাত গল্প লিখে যাচ্ছে। এদিকে গরমের ছুটি শেষের দিকে প্রায়, কিন্তু তার হোম টাস্ক এখনও পূরণ হয়নি। আর সেই দিকে তপনের বিন্দু মাত্র কোনো ভ্রুক্ষেপ নেই। তপনের যেন মনে হচ্ছে একটা নেশাই পেয়েছে, সেই নেশা হচ্ছে গল্পের নেশা। তারপর কেটে যায় বেশ কয়েকটা দিন, তপনের স্কুল খুলে দেয় এবং তপন যথারীতি আবার আগের রুটিনে ফিরে যায়, স্কুলে যেতে থাকে, টিউশনে যেতে থাকে এবং তপন দিন গুনতে থাকে এবং আশায় থাকে কবে তার গল্প ছাপা হবে। তপন দিন গুনতে আস্তে আস্তে তপনের মনে হতে থাকে হয়তো তার গল্পটা ভালো হয়নি, তাই হয়তো তার মেসো তার গল্পটা ছাপায়নি, নতুন মেসোমশাই বলে আমার মুখের উপর কিছু বলতে পারেনি। তো তপন ভেবেই নেয় যে তার গল্পটা হয়তো আর ছাপানো হবে না। তো এরই মধ্যে একদিন বিকেলবেলা তপনের ছোট মেসো আর ছোট মাসি হাজির হয়, হাতে একটা সন্ধ্যাতারা পত্রিকা। তো তপন এটা দেখে ভীষণ অবাক হয়, এই রকম বিকেলবেলা, তাও আবার হাতে সন্ধ্যাতারা পত্রিকা। এটা ভেবেই তপনের বুকে রক্ত যেন থেমে যাচ্ছে। তারপর তপনের মাসি আসে, আসার পর তপনের মাসি আর মেসো চা খেতে বসে এবং চা খেতে বসে সবাইকে বলে যে তপনের গল্প
তার ছোট মেসো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়েছে, তাই ম্যাগাজিনটা দেখাতে নিয়ে এসছে। এই কথাটা শোনা মাত্রই তপনের যেন আনন্দর কোনো শেষ নেই। তপন কখনো ভাবতে পারেনি তার জীবনের প্রথম লেখা, তাও আবার ছাপা হচ্ছে সন্ধ্যাতারা পত্রিকায়। এই কথাটা ভেবেই তপনের যেন মুহূর্তের মধ্যে একটা আনন্দ অনুভূতি চলে আসে। সেই আনন্দের অনুভূতি তপন কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না। তো তারপর তপনের মেসো পত্রিকাটা বাড়ির সকলকে দেয়। তপনের বাড়ির আরও যে সদস্যরা ছিল, অর্থাৎ তপনের জ্যাঠা কাকা, তাদের দেয় সন্ধ্যাতারা পত্রিকাটা এবং তারা তপনের গল্পটা পড়ে। যখনই তারা গল্পটা পড়ে, তপনের ছোট মেসো বলে, আসলে কাঁচা হাতে লেখা তো, তাই আমি একটু সংশোধন করে দিয়েছি। তো আস্তে আস্তে যখন সবাই গল্পটা পড়তে থাকে, এই যে কাঁচা হাতের লেখা তো, তাই একটু কারেকশন করে দেওয়া হয়েছে, এটা যেন একটু বেশি হাইলাইট হয়ে যায়। এই তপনের মুখে যে একটা হাসি ছিল, আস্তে আস্তে কোথাও যেন একটা মিলিয়ে যেতে শুরু করে। কারণ তপন তো নিজে কোনো গল্প লিখেছে, তার গল্পটা হয়তো একটু সংশোধনই করে দিয়েছে। তো এর মধ্যে তপনের কাকা বলে ওঠে যে, তপন, তোর মতো যদি আমার একটা ছোট মেসো থাকতো, তাহলে আমিও গল্প লেখার জন্য ট্রাই করতাম। তো এই রকমভাবে যখন তপনকে বলতে থাকে, তপনেরও কোথাও একটা খারাপ লাগতে শুরু করে। তার যে প্রথম গল্প ছাপা হয়েছে, তার যে একটা খুশি, সে খুশিটা যেন কোথায় চলে যায়। তারপর তপনের মা ডাকে তপনকে যে, আয় এখানে বস এবং তুই যে গল্পটা লিখেছিস, কি গল্প লিখেছিস সেটা পড়ে একটু শোনা তো, আমি একটু শুনি। তো তপন রীতিমতো যায় এবং গিয়ে বসে। বসার পর তপন হাতে ম্যাগাজিনটা নেয় এবং গল্পের প্রথম পাতায় লেখা রয়েছে, প্রথম দিন সে তপন কুমার রায়। তো এটা দেখেই তপনের অনেক বেশি আনন্দ হয় তারপর এবং পড়তে শুরু করে। এ কি, তপনের তো সব অজানা লাইন, এ কি পড়ছে তপন? তপনের একটা লাইনও চেনা নয়। তপন হঠাৎ চুপ হয়ে যায়। এটা তো তপনের লেখা নয়, তাহলে এটা কি হচ্ছে? তো এরই মধ্যে চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। তখন তপনের মা বলছে, কি হলো, চুপ করে গেলি? পড়ে সবাইকে শোনা। তখনও তপন আর কিছু বলেনি, চুপ করেই থাকে। তখন তপন ব্যাপারটা একটু একটু বুঝতে পারে এবং চুপ করেই থাকে। তখন তপনের মা বলে, কিরে, একটু লিখতে শিখে গেছিস বলে তোর কি পায়া ভারী হয়ে গেছে? অর্থাৎ তোর কি ভাও বেড়ে গেছে? তখন এই কথাটা শুনে তপনের একটু কষ্ট হয়। তাই তপন কি করে, ওই পেপারটা নেয় এবং নিয়ে গড় গড় করে পড়তে থাকে। তপন কি পড়ছে তপন নিজেও বুঝতে পারছে না, কারণ একটা লাইনও তার চেনা নয়, প্রতিটা লাইন তার অচেনা। এবং গল্পটা পড়ে শেষ করে ম্যাগাজিনটা রেখে সোজা চলে যায় ছাদে। যেই গল্পটা লিখে তপন দিয়েছিল, সেই গল্পটা পুরোপুরি পাল্টে দিয়েছে। বদলে ছোট মেসো একটা নতুন গল্প দিয়েছে এবং সেই গল্পতে তপনের নাম দিয়ে দিয়েছে। তো এটা দেখে তপনের ভীষণ কষ্ট হয় এবং ছাদে চলে যায়। ছাদে চলে গিয়ে কাঁদতে থাকে এবং মনে মনে প্রতিজ্ঞা করতে থাকে, যদি কোনোদিন আমি গল্প লিখি, সেক্ষেত্রে আমি নিজে যাব গল্প ছাপাতে, কারণ নিজের গল্প পড়তে গিয়ে যাতে অন্য কারোর গল্প না পড়তে হয়। আর এটাও না শুনতে হয় তা শুধুমাত্র তার ছোট মেসো ছিল বলেই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছে। এবার যদি গল্প ছাপাতে যাওয়া হয়, সেক্ষেত্রে আমি নিজে যাব, তাতে আমার কাঁচা হাতের লেখা গল্প ছাপানো হোক বা না হোক। এটা একটা লেখকের কাছে সত্যিই অনেক কষ্টজনক, সত্যিই অনেক দুঃখজনক। প্রতিটা লেখক চায় তার গল্পের মধ্যে সে নিজস্ব যে একটা দৃষ্টিভঙ্গি রেখেছে, সেটাকে স্বীকৃতি দেওয়া হোক। তো এইভাবেই তপনের একটা জ্ঞান চক্ষু হলো বা একটা অন্তর্দৃষ্টি হলো। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব এখান থেকে কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট, কোন বড় কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। থ্যাংক ইউ।